আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে একটা টপিক নিয়ে কথা বলবো। অল্প একটা ছোট একটা টপিক, যেটা হচ্ছে কি আমাদের ফার্মাকোলজির ফার্মাকোকাইনেটিক্সের ৩ নাম্বার ভিত্তি যেটা। আমরা জানি যে ফার্মাকোকাইনেটিক্সের মোটামুটি হচ্ছে গিয়ে ৪টা ভিত্তি আছে। অ্যাবজর্পশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, দেন আছে বায়োট্রান্সফরমেশন, অ্যান্ড সবার শেষে আমার আছে হচ্ছে গিয়ে এক্সক্রিয়েশন। তো আমরা এই ৪টা ভিত্তির মধ্যে আমরা ৩ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে বায়োট্রান্সফরমেশন, সেটা নিয়ে একটু কথা বলবো আজকে। তো তুমি যদি বায়োট্রান্সফরমেশন শব্দটার দিকে তাকাও, তুমি দুইটা ভাগ পাবা শব্দটার, একটা হচ্ছে গিয়ে বায়ো আর একটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন। তো বায়ো মানে হচ্ছে গিয়ে জৈবিক, যেটা আমাদের দেহের ভিতরে হয়, আর ফরমেশন বা ট্রান্সফরমেশন মানে হচ্ছে গিয়ে চেঞ্জ বা পরিবর্তন। তো আমরা এতদিন বায়ো ট্রান্সফরমেশন শব্দটা পড়ে আসছি, বাট অন্য ভাষায় পড়ছি, যেটা হচ্ছে মেটাবলিজম। তো বায়ো ট্রান্সফরমেশনের আর একটা নাম তুমি বলতে পারো হচ্ছে গিয়া ড্রাগ মেটাবলিজম বা ড্রাগ বায়ো ট্রান্সফরমেশন। তো এখন এই বায়ো ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কী? যাই হোক, একটু বলে রাখি যে আজকের ক্লাসের পর খুব সম্ভবত তোমার আইটেমের জন্য আলাদা করে পড়তে হবে না। আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আজকের ক্লাসের মধ্যেই শেষ করে দেওয়ার। তো আমরা যদি বায়ো ট্রান্সফরমেশন ডেফিনেশনটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বায়ো ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা আছে। দেখো, আমি যদি তোমাদের একটু রিলেট করাই, ধরো আমাদের যে খাবারের যে মেটাবলিজম যেটা ছিল সেটা কী ছিল? আমাদের খাদ্যটা জটিল ছিল, জটিল খাদ্যটার আমরা সরলীভূত করছি। সেম জিনিসটা হচ্ছে কি আমরা ড্রাগের ক্ষেত্রে করব। তো ড্রাগ কি? ড্রাগ হচ্ছে একটা রূপান্তর। কেমন রূপান্তর? এই রূপান্তরটা হয় হচ্ছে গিয়া অণু পরমাণুর মধ্যে। এই জন্য এটার আমরা বলবো হচ্ছে গিয়া মলিকুলার অল্টারেশন। তো আমরা এতদিন খাবারেরটা পড়ছি, আজকে তো আমরা খাবারেরটা পড়বো না, যেহেতু আমরা আজকে ফার্মাকোলজি পড়তেছি। তো আমরা আজকে পড়বো কার মলিকুলার অল্টারেশন? আমরা পড়বো হচ্ছে গিয়া ড্রাগসের মলিকুলার অল্টারেশন। আর যেহেতু ড্রাগসটা আমরা খাবো, তো এটা কোথায় হবে? হবে হচ্ছে আমাদের বডিতে। এখন আমাদের লক্ষ্যটা কি? দেখো, আমাদের লক্ষ্য হচ্ছে গিয়া আমাদের রোগ নিরাময় হচ্ছে গিয়া প্রথম লক্ষ্য। ২ নম্বর লক্ষ্যটা হচ্ছে আমাদের এক্সক্রিয়েশন। কারণ আমাদের ওষুধ যদি আমাদের শরীরে থেকেই যায়, তাহলে হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন টক্সিসিটি দেখা যাবে, রাইট? তো আমাদের প্রধান টার্গেট আমাদের রোগ নিরাময় হইলেও আমাদের এরপর আর একটা প্রাইমারি টার্গেট আছে, সেটা হচ্ছে গিয়ে এক্সক্রিয়েশন। তার মানে আমার বায়ো ট্রান্সফরমেশন করার মাধ্যমে আমার কী করতে হবে? ওষুধটাকে শরীর থেকে বের করতে হবে বা এক্সক্রিয়েশনের জন্য সহজলভ্য করতে হবে। তো এই এক্সক্রিয়েশনটা যে করবে, এটা হয় কার কার মাধ্যমে? এটা হয় আমার কিডনির মাধ্যমে হতে পারে, আমার বাইলের মাধ্যমে হতে পারে, আমার ইউরিন ফেসেসের মাধ্যমে আমার হতে পারে। তো এই এক্সক্রিয়েশনটারে সহজ করার জন্য এর আগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে বায়ো ট্রান্সফরমেশন। তো আমি যদি এটার এক্সক্রিয়েশন নিয়ে তোমাদের বলি যে এক্সক্রিয়েশন কীভাবে হবে, আমি তোমাদের বলছি যে মূত্রের মাধ্যমে। দেখো, মূত্র জিনিসটা কি? মূত্র হচ্ছে গিয়ে পানি, রাইট? তো পানির মাধ্যমে যদি কোনো একটা জিনিস এক্সক্রিয়েট হইতে চায়, তার মানে আমার ওই জিনিসটার কেমন হইতে হবে? পোলার হইতে হবে, রাইট? এখন দেন হচ্ছে গিয়ে পানিতে দ্রবীভূত হইতে হবে, রাইট? এখন এই যে জিনিসটা, আমাদের বেশিরভাগ ওষুধ কী হয়? আমাদের বেশিরভাগ ওষুধ হচ্ছে লিপিড সলিউবল বা নন পোলার। এইসব ড্রাগরে আমার তাহলে কী করতে হবে? মলিকুলার অল্টারেশন করে আমার নন পোলারকে পোলার এবং লিপিড সলিউবিলিটিকে ওয়াটার সলিউবিলিটিতে কনভার্ট করতে হবে, বা সোজা কথা অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করতে হবে। তো আমরা যদি বায়ো ট্রান্সফরমেশন ডেফিনেশনটা জাস্ট দেখি, দেখো, মলিকুলার অল্টারেশন অফ কার হবে? ড্রাগসের হবে। কোথায় হবে? বডিতে হবে। তাহলে আমাদের দেখো প্রশ্ন অনেকগুলো, কার, কোথায় এবং কিভাবে, তাই না? কীভাবে হচ্ছে ইনঅ্যাক্টিভ করতেছি এবং কিসের জন্য করতেছি? আমাদের এইমটাকে, আমাদের এইম হচ্ছে গিয়ে এক্সক্রিয়েশন। ওকে, তাহলে বায়ো ট্রান্সফরমেশন ডেফিনেশনটা কী আসে? Molecular alteration of a drug in the body to make it inactive and suitable for excretion. আমি আগেই বলছি আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে কি আমাদের এক্সক্রিয়েশন। তো এখন বায়ো ট্রান্সফরমেশনটা হবে কোথায়? বায়ো ট্রান্সফরমেশন তোমার বইয়ে বা আমাদের যতটুকু জানতে হয়, এটা মোটামুটি শুধুমাত্র আমরা যদি লিভারটা জানি তাইলে হয়ে যায়, বাট এছাড়াও আমাদের কিছু মেজর এবং মাইনর রুট আমার আছে। আমরা যদি মেজর রুটের কথা বলি, মেজর রুট আসলে একটাই শুধুমাত্র, সেটা হচ্ছে গিয়া লিভার। আর এটার উপরে ভিত্তি করে মোটামুটি 60-70% বায়ো ট্রান্সফরমেশন কাজ করে। এছাড়া আমাদের অন্যান্য যে অর্গানগুলো আছে সবগুলোতেই মোটামুটি বায়ো ট্রান্সফরমেশন হয়, অল্প স্বল্প হইলেও। যেমন ধরো আমাদের স্কিনে হইতে পারে, আমাদের লাংসে হইতে পারে, আমাদের কিডনিতে হইতে পারে, আমাদের ব্লাডে হয়, আমাদের ব্রেইনে হইতে পারে, ইভেন আমাদের চোখে পর্যন্ত হতে পারে। তো আমরা আপাতত আজকে মেইন অর্গানটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে লিভার। এখন লিভারের যে কোষটা, লিভারের কোষটার নাম হচ্ছে গিয়ে হ্যাপাটোসাইট, রাইট? এখন এই হ্যাপাটোসাইট যেহেতু একটা কোষ, তার মানে কোষের মধ্যে আমার কিছু নর্মাল যে অর্গানিল বা অঙ্গাণুগুলো থাকবে সেগুলো আমাদের আছে।
এখন হেপাটোসাইটের মধ্যে আমার যে তিনটা আমাদের কতগুলো অর্গানেল যেগুলো আছে তার মধ্যে আমাদের মেনলি তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি যদি প্রথমটা বলি সেটা হচ্ছে গিয়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়া আমার যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা থাকে সাইটোপ্লাজম, এবং এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়া মাইটোকন্ড্রিয়া। তো এখন তোমরা যখন এই যে বায়ো ট্রান্সফরমেশন পড়বা তোমাদের সামনে আসতেছে ফেজ বলে কতগুলো জিনিস আসতেছে। এখন ওই ফেজের ভিতরে আমার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। ফেজ 2 এর মধ্যে মাইক্রোসোমাল নন মাইক্রোসোমাল বলে একটা ব্যাপার আছে। তো এই মাইক্রোসোমাল যে জিনিসটা, মাইক্রোসোমালটা হয়ে হচ্ছে গিয়া ACRA, ও সেটা পরে আমরা বলবো, তো তোমার এখন আপাতত না জানলেও চলতেছে। এবং নন মাইক্রোসোমালটা হবে হচ্ছে গিয়া সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। তাহলে দেখো আমরা কী কী জানলাম। আমরা মোটামুটি জানলাম আমাদের সাইট কোনটা, রাইট? আমাদের সাইট হচ্ছে গিয়া লিভার। কোন কোন অর্গানেল বা স্পেসিফিক যদি সাইট বলি তাহলে হচ্ছে হেপাটোসাইট। আর যদি অর্গানেল কোনটা কোনটা বলো, অর্গানেল হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে ACR, একটা হচ্ছে কি মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে গিয়া সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে গিয়া মাইটোকন্ড্রিয়া। এখন আমরা যদি একটু বলি যে কোন কোন প্রক্রিয়াতে আসলে আমাদের এই বায়ো ট্রান্সফরমেশনটা হয়, তাই না? মানে প্রসেস বা অবজেক্ট বা কীভাবে হবে, সোজা কথা এটা যদি আমরা বলি তাহলে আমাদের হাতে কিছু প্রক্রিয়া আমাদের আছে। আমরা ডেফিনেশনের ভিতরেই পড়ে আসছি যে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করতে হবে, রাইট? অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করতে হবে। তো এই অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ যে করাটা, এটা হবে কিভাবে? এইটাই হবে হচ্ছে কি আমার এই বায়ো ট্রান্সফরমেশনের মাধ্যমে। এছাড়া তোমরা একটু অবাক হবা যে আমার শুধু অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভ করলেই যে বায়ো ট্রান্সফরমেশনের ব্যাপারটা এমন না। এটা যদি আমরা রিভার্স করি তাইলেও ব্যাপারটা একই হয়ে যাবে। লাইক আমরা যদি ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করি, অথবা আমরা কিছু ড্রাগস আছে যেগুলো নিষিদ্ধ, রাইট? ওইগুলো কি টক্সিক ড্রাগ না? টক্সিককে যদি আমরা নন টক্সিক করি, এটাও একটা প্রসেস। সেম এটারও আবার রিভার্স আছে। আমরা যদি নন টক্সিককে টক্সিক করে ফেলি। এছাড়া আমাদের আছে হচ্ছে গিয়া নর্মালি আরেকটা আছে হচ্ছে লিপিড সলিবিলিটিটা। কারণ আমরা তো জানি আমাদের ইউরিন হচ্ছে গিয়া ওয়াটার, তো আমাদের লিপিড সলিবিলিটিকেও অল্টার করতে হবে। তো আমার কী করতে হবে, আমার হচ্ছে গিয়া লিপিড সলিবিলিটিকে কমাইতে হবে, রাইট? তাহলে দেখো আমরা কতগুলো প্রসেস পাইলাম। অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ ড্রাগকে অ্যাক্টিভ, টক্সিক ড্রাগকে নন টক্সিক, নন টক্সিক ড্রাগকে টক্সিক ড্রাগ, এবং লিপিড সলিবিলিটি কমায়া। তো এখন যদি আমরা একটু প্রসেসের দিকে আসি, যেগুলো কীভাবে হবে আমাদের, এইগুলো মেনলি হবে হচ্ছে গিয়া দুইটা প্রসেসের মাধ্যমে। একটা হচ্ছে গিয়া আমরা এই ভাষায় বলি হচ্ছে গিয়া ফেজ 1, আরেকটা হচ্ছে গিয়া মেনলি ফেজ 2। আর এটা কেন হবে, এখন যদি আমরা আসি যে কেন হবে, দেখো আমাদের হেপাটোসাইটের মধ্যে, ধরো আমরা একটা হেপাটোসাইট যদি আঁকি, হেপাটোসাইটের মধ্যে আমার তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, স্মুথ যেটা আছে, মাইটোকন্ড্রিয়া আমাদের আছে। এইখানে একটা এনজাইমের বংশ থাকে যার নাম হচ্ছে গিয়া P450, বা এর নাম হচ্ছে গিয়া সাইটোক্রোম P450। এটা কি? এটা হচ্ছে একটা হিম কন্টেইনিং এনজাইম। এটা কি? এটা হচ্ছে একটা হিম কন্টেইনিং এনজাইম। আর ওর একটা ব্যাপার আছে, ওর হচ্ছে গিয়া পলিমরফিজম আছে। পলিমরফিজম জিনিসটা কি? পলিমরফিজম জিনিসটা কি, তাই না? পলি মানে কি? পলি মানে হচ্ছে গিয়া বহু, আর মরফিজম মানে হচ্ছে গিয়া রূপ। তার মানে ওর আছে হচ্ছে গিয়া বহু রূপের একটা ব্যাপার স্যাপার আছে। এখন বহুরূপ জিনিসটা কি? বহুরূপ মানে ও কোনো জিনিসের মেটাবলিজম বাড়াইতে পারে, ও চাইলে কমাইতে পারে, ও চাইলে কোনো চেঞ্জ নাও করতে পারে বা নিউট্রাল রাখতে পারে। তো এই যে বাড়ানো, কমানো, নিউট্রাল সব কিছুই যেহেতু ও পারে, এই জন্য ওর একটা রূপ আছে যার নাম হচ্ছে গিয়া পলিমরফিজম বলে ওর, মানে আর কি ওর এই রূপটাকে। এখন ওর মধ্যে সাইটোক্রোম P450-র মাঝখানে আমার অনেকগুলো সাবটাইপ আছে, আমাদের ওইগুলো আসলে জানার মনে হয় না দরকার, তাও যদি দরকার হয় তোমরা বইলে আমি বলে দেবো। তো এটা কেমন একটা এনজাইম? এটা হচ্ছে কি একটা হিম কন্টেইনিং এনজাইম। এখন এই যে সাইটোক্রোম P450 ও কি করে, ও হচ্ছে গিয়া আমার এই যে ড্রাগ যেটা আছে, ড্রাগটার মেটাবলিজম বাড়ায় দেয়।
অথবা মেটাবলিজম কমায় দেয়। এখন যদি আমার ড্রাগের মেটাবলিজম বাড়ে তাইলে কী হবে, আমার ড্রাগটা, আমরা নর্মালি আসলে এখানে যে 4টা প্রসেস লিখছি, এখানে সবচেয়ে মেইন যে প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করে, এটাই হচ্ছে গিয়ে মেইন প্রসেস আসলে, বা অ্যাক্টিভকে আর একটা অ্যাক্টিভে পরিণত করে, এগুলো হচ্ছে গিয়ে মেইন প্রসেস। মেইনলি অ্যাক্টিভটা আমার থাকবে শুরুতে আর কি। তো এই সাইটোক্রোম P450 জিনিসটা কী করে, আমার ড্রাগসের সাথে বাইন্ড করে, ঠিক আছে। ড্রাগসের সাথে বাইন্ড করার পরে ওর সাথে ড্রাগ, ধরো ও কী করে, তখন ড্রাগটারে মেটাবলাইজ করে, মানে ওর মধ্যে হয় ওর যে পোলারিটি আছে পোলারিটিটারে বাড়ায় দেয়, অথবা আমার লিপিড সলিবিলিটি যে জিনিসটা আছে লিপিড সলিবিলিটিটাকে কমায় দেয়। এটা কার কাজ? এটা হচ্ছে ওর কাজ। তো কী করে, একটা হচ্ছে গিয়া পোলারিটি করে, আরেকটা কী করে, লিপিড সলিবিলিটি কমায় দেয়। আর এই দুইটা করলে আমাদের সুবিধা কি আমরা জানছি, দুইটা করলে সুবিধা হচ্ছে ইউরিন থেকে আউটপুটটা বেড়ে যাবে, মানে মোর ওয়াটার সলিউবল হবে। ওয়াটার সলিউবল হলে কী হবে, আমার এক্সক্রিয়েশনটা ইজি হবে। ওকে, তো এখন এখানে একটা ব্যাপার আছে যে এখানে আমাদের দুইটা ফেজ আছে, আমি তোমাদের আগেই বলছি, একটা হচ্ছে গিয়া ফেজ 1 আর একটা হচ্ছে গিয়া ফেজ 2। এখন ফেজ 1 ফেজ 2 নাম যে দিছে, দ্যাট ডাজন্ট মিন যে সবসময় ওরা আমার সিরিয়ালি হবে। আমার এমনও হইতে পারে কোনো ড্রাগ শুধুমাত্র ফেজ 2তে আসছে, ফেজ 1-এ যায়ই নাই, মানে ফেজ 2 থেকেই ওর কাজ হয়ে গেছে। আবার কোনো ড্রাগ আছে ফেজ 1-এর যে প্রসেস, এই প্রসেসই ওর কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তো এমন কিছু ড্রাগ আমরা মোটামুটি জানি, যেগুলো হচ্ছে ধরো উদাহরণ আমার মোটামুটি দরকার হয়, তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। যেমন ধরো আমাদের রিফাম্পিসিন একটা সবচেয়ে কমন উদাহরণ একটা আছে, ফেনিটোইন সবচেয়ে কমন একটা উদাহরণ আছে। এগুলো হচ্ছে আমার ফেজ 1 ফেজ 2 এইসব ভিত্তিতে আমার কাজ করবে। আচ্ছা, তো এখন ফেজ 1 যে জিনিসটা, ফেজ 1 জিনিসটা আসলে কী, তো আমরা যদি একটু পাশাপাশি দুইটা জিনিসে বর্ণনা করি তাহলে মনে হয় আমাদের জন্য সহজ হবে। ফেজ 1 ফেজ 2, দেখো ফেজ 1 ফেজ 2 যদি আমরা একদম সহজ ভাষায় যদি বলি, ধরো তুমি ডাক্তার হতে চাও। এখন তুমি ডাক্তার হওয়ার জন্য তোমার প্রথমে কী করতে হবে, তোমার প্রথমে হচ্ছে গিয়া এইচএসসিটা শেষ করতে হবে, দেন হচ্ছে অ্যাডমিশনটা দিতে হবে। তো এখন ধরো অ্যাডমিশন তুমি যখন দিছো, অ্যাডমিশন দিয়ে তুমি হয়তো এমবিবিএসে টিকছো, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি ডক্টর হয়ে গেছো, রাইট। কিন্তু এমবিবিএসটা তুমি যখন পাস করবে তখন হচ্ছে তুমি প্রপার ডক্টর হয়ে যাবো। তো ফেজ 1 কী করে, ফেজ 1 হচ্ছে গিয়ে শুধুমাত্র ফেজ 2-এর যে প্রসেসটা ওইটারে জাস্ট একটু অগ্রগতি দিয়ে দেয়, আর কিচ্ছু করে না, ঠিক আছে। তো ফেজ 1টা কী করে, ফেজ 1 হচ্ছে গিয়ে জাস্ট আমার ফেজ 2-এ একটা গিয়ার শিফট দিয়ে দেয়। তো ফেজ 1 কী করবে, ফেজ 1 হচ্ছে কোনো একটা ড্রাগের, ধরো আমার পোলারিটি যেটা আছে পোলারিটি অল্প বাড়াবে, ধরো আমার লিপিড সলিবিলিটিটা অল্প কমাবে, রাইট। এখন এই যে ব্যাপারটা, এগুলো কীভাবে হবে, এইগুলো হবে হচ্ছে গিয়া আমার 3টা জিনিসের মাধ্যমে হবে। নর্মালি 3টা না 4টা রিয়াকশন আমাদের আছে, সেই রিয়াকশনগুলোর মাধ্যমে হবে। এখন কিভাবে হবে, ধরো ও হচ্ছে গিয়া আমার যে কী বলে, আমার যে ড্রাগ আছে, ড্রাগ থেকে হয় যোগ করবে না মাইনাস করবে, মানে হয় অ্যাড করবে অথবা বাদ দিবে, যে কোনো একটা করবে। কাদের কাদের বাদ দিবে, ওইচে, ধরো ওইচে যদি যোগ করে তাহলে কী হবে, পোলারিটি বাড়বে, আমার NH2 আসবে অথবা NH2 যাবে। তো এরপর হইতে পারে অথবা আমার যে থায়োল আছে থায়োলটা আসবে অথবা আমার থায়োলটা যাবে। তো এই জিনিসটার মাধ্যমে হয় কি, এই জিনিসটার মাধ্যমে আমাদের যে পোলারিটির পার্থক্যটা আসে, প্লাস হচ্ছে কি আমার লিপিড সলিবিলিটির পার্থক্যটা আসে। তো এর ফলে হয় কি, আমার যে ড্রাগটা আছে, যেহেতু আমরা বলছি বায়ো ট্রান্সফরমেশন মানে সবসময় যে শুধু ইনঅ্যাক্টিভ হওয়ার ব্যাপারটা এমন না, অ্যাক্টিভ হইতে পারে, তাই না। তো এটা হতে পারে কি, আমার অ্যাক্টিভিটিটা কমে যেতে পারে, অথবা অ্যাক্টিভিটিটা আবার ফিরেও পাইতে পারে, গেইনও হইতে পারে, তাই না। ধরো ওই যোগ করছে, পোলার হয়েছে, ওই বাদ গেছে, নন পোলার হয়েছে, রাইট। তো এইখানে কিছু প্রসেস আমার আছে, এই রিয়াকশনগুলো মোটামুটি আমরা একদম ছোটোবেলা থেকে আমরা এই রিয়াকশনগুলোর নাম করে আসতেছি, যেই রিয়াকশনগুলো হচ্ছে কি আমাদের অক্সিডেশন মানে কি, রাইট। অক্সিডেশন হচ্ছে গিয়া হাইড্রোজেন বাদ দেওয়া অথবা অক্সিজেন যোগ করা, তাই না। দেন যেহেতু অক্সিজেনের কথা আসছে, তার মানে আমাদের রিডাকশনের কথাও আসবে। এরপর আমার আসবে হচ্ছে গিয়া
সরি, এরপর আমাদের আসবে হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস। দেখো এইখানে আমার সবগুলোই মোটামুটি একটা ভাঙা করার বিক্রিয়া। যেমন ধরো আমার অক্সিডেশনে কী হইতেছে, আমার হাইড্রোজেনটা বাদ যাচ্ছে, তাই না? রিডাকশনে কী হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এখন তাহলে যুক্ত হইলে আমার এটা কীভাবে ভাঙার মধ্যে হয়? ধরো আমার কোনো একটা ওষুধের মধ্যে N2 এটা আছে। এখন N2তে যদি আমার H+ এসে যুক্ত হয়, তাহলে ব্যাপারটা কী হবে? ব্যাপারটা হবে হচ্ছে গিয়া H2 NH2, দুইটা NH2 হবে। তো দুইটা যদি NH2 হয়, তাহলে ব্যাপারটা কি? দেখো নাইট্রোজেন মধ্যের যে বন্ডটা আছে সেটা কি এখানে ভাঙছে না, এখানে ভেঙে গেছে। তো এই জন্য আমার যে ফেজ 1 যে ব্যাপারটা আছে, ফেজ 1 রে আমার খুব হাইলি স্পেসিফিকভাবে বলা হয় হচ্ছে গিয়া ক্যাটাবলিক রিয়াকশন। কী বলা হয়? আচ্ছা আমি একটু কালার যদি চেঞ্জ করি, আমাদের বলা হয় হচ্ছে গিয়া ক্যাটাবলিক। খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ফেজ 1টা আমাদের কেমন? ফেজ 1 হচ্ছে আমাদের ক্যাটাবলিক। ফেজ 1-এ আমাদের কোন কোন রিয়াকশন হবে? অক্সিডেশন হবে, রিডাকশন হবে এবং হাইড্রোলাইসিস হবে। এখানে আমার কী হতে পারে? আমার অ্যাক্টিভিটি বাড়তে পারে অথবা অ্যাক্টিভিটি আমার কমতে পারে। এটা কিভাবে হবে? আমার হয় যুক্ত হবে, অ্যাড হবে, অথবা সাবস্ট্রাকশন হবে। কার হবে? OH হইতে পারে, NH2 হইতে পারে, থায়োল গ্রুপের আমার হইতে পারে। এখন এই যে জিনিসটা, এর ফলে হয় কি, P1-এর যে প্রোডাক্টটা আছে, আমি তোমার বলছি যে এটা কিন্তু পোলারিটি আর লিপিড সলিবিলিটিটা অল্প অল্প কমায়। তার মানে কি হয়, আমার P1-এর যে প্রোডাক্ট যেগুলো আছে বা ফেজ 1-এর যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো ডিরেক্ট আমার এক্সক্রিশন হইতে পারে না যদি না ও আগে থেকেই খুব বেশি পোলার থাকে, তাই না? তার মানে যারা কম পোলার ছিল আগে থেকে অথবা কম ওয়াটার সলিবল ছিল, তারা নর্মালি P1-এর পর আর বাইরের দিকে যাইতে পারে না। তো এক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে গিয়া P2টা, ফেজ 2। তো ফেজ 2-তে প্রথম যদি আমরা একটু এটার সাথে রিলেট করি, তার মানে আমার কী হবে? আমার পোলারিটিটা বেশি বাড়বে, আমার কী হবে? লিপিড সলিবিলিটিটা বেশি কমবে, তাই না? এখন এটা কিভাবে হয়? এইখানে কোনো বাদ যাওয়ার ব্যাপার স্যাপার না, এখানে পুরোটাই হচ্ছে গিয়ে যুক্ত হওয়ার ব্যাপার। সুতরাং আমরা জানি যুক্ত হওয়ার কী বলি? যুক্ত হওয়ার আমরা বলি হচ্ছে গিয়ে অ্যানাবলিক। তার মানে ফেজ 2 কেমন? ফেজ 2 হচ্ছে গিয়ে আমাদের অ্যানাবলিক। এখন একটা জিনিস দেখো, আমাদের কি পোলারিটি খুব বেশি বাড়ছে না, আবার লিপিড সলিবিলিটি খুব বেশি কমছে না। তো এই জন্য হয় কি, ড্রাগ ওর পুরা অ্যাক্টিভিটিটাই লুজ করে, অ্যাক্টিভিটি একদম জিরো হয়ে যায় বা নাই হয়ে যায়। এখানে দেখো, এখানে আমি কিন্তু বলছি অ্যাক্টিভিটি কমে, তাই না? বলি না যে একদম শেষ হয়ে যায়, বাট ফেজ 2-তে হচ্ছে আমার অ্যাক্টিভিটিটা একদম পুরাই শেষ হয়ে যায় এবং পুরা ওয়াটার সলিবল হয়ে যায় এবং পুরা পোলার হয়ে যায়। যার ফলে হয় কি আমাদের যে কী হয় আমি বললাম একটু আগে, একদম ফুল পোলার হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে ওয়াটার সলিবল হয়ে যাবে, রাইট? তো এর ফলে হয় কি, আমার এক্সক্রিয়েশনটা সহজ হয়। এখন এই প্রসেসগুলো আমাদের কীভাবে হবে, তাই না? এখানে আমরা 3টা প্রসেস দেখছি, অক্সিডেশন, রিডাকশন আর হচ্ছে গিয়া হাইড্রোলাইসিস। এইখানে আমার যেহেতু সব যুক্ত হবে, তার মানে এইখানে এই রিয়াকশনগুলো আমাদের কাজে দিবে না। এইখানে আমাদের কোন রিয়াকশনগুলো তাহলে কাজে দিবে? এইখানে আমাদের কাজে দিবে হচ্ছে গিয়া কোনো কিছু যোগ হওয়া, রাইট? তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়া গ্লুকোরোনিডেশন। হ্যাঁ, তো আমরা জানি লাস্টে TiON থাকা মানে হচ্ছে একটা প্রক্রিয়া। তার মানে এখানে যুক্ত হবে হচ্ছে গিয়া গ্লুকোরোনিক অ্যাসিড যুক্ত হবে। এছাড়া আমাদের কী কী যুক্ত হতে পারে? আমাদের সালফার যুক্ত হতে পারে, নাম হবে হচ্ছে গিয়া সালফোনেশন। আমার অ্যাসিটাইল কোলিন যুক্ত হতে পারে, নাম হবে হচ্ছে গিয়ে আমার অ্যাসিটাইলেশন, তাই না? বানান বলেছে, একটু ঠিক করে না, অ্যাসিটাইলেশন। এইসব প্রক্রিয়ার মাধ্যমে দেখো সব কিছুতে আমাদের কী হচ্ছে? একটা করে যুক্ত হচ্ছে। যেহেতু আমার যুক্ত হচ্ছে, এখানে কোনো মলিকুলার অল্টারেশন ডিরেক্টলি হচ্ছে না, যা একদম ডিরেক্ট যুক্তই হচ্ছে, এই জন্য আমাদের এইখানে বেশি পরিমাণে এনার্জি লাগবে। কী লাগবে? বেশি পরিমাণে এনার্জি লাগবে। এখন আমরা এই যে ফেজ 2 যে জিনিসটা আছে, ফেজ 2টা আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। কী ভাগে ভাগ হয়? একটা হচ্ছে গিয়া
মাইক্রোসোমাল, আরেকটা হচ্ছে গিয়া নন মাইক্রোসোমাল। ঠিক আছে, একটা মাইক্রোসোমাল আর একটা নন মাইক্রোসোমাল। এখন মাইক্রোসোমাল আর নন মাইক্রোসোমালের তফাৎটা কি? মাইক্রোসোমাল যেটা আছে এটা হচ্ছে গিয়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, এবং নন মাইক্রোসোমাল যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমার সাইটোপ্লাজমের মাঝখানে, এবং আমার হবে হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এখন এইখানে আমাদের কিছু এনজাইম কাজ করে। মাইক্রোসোমাল যেটা, এটা আমাদের একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো মাইক্রোসোমালে আমার কাজ করবে হচ্ছে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে এনজাইমটা আছে এখানে আমরা শুরুতে যেটার কথা বলছি সেটা আমাদের এখানে কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়া সাইটোক্রোম P450, সাইটোক্রোম P450 আমাদের এখানে কাজ করবে। এছাড়া দেখো আমাদের কাজ করবে হচ্ছে কি, ধরো এখানে অ্যামিনো অক্সিডেজ কাজ করবে আমাদের। দেন আমার কাজ করবে হচ্ছে গিয়ে ধরো ডিহাইড্রোজিনেস কাজ করবে, ডিহাইড্রোজিনেস কাজ করবে। আর নন মাইক্রোসোমালে আমাদের হচ্ছে একদম আমাদের বাচ্চাকালে যে এনজাইমগুলো আছে যেগুলো আমাদের ছোটো থেকে পড়ে পড়তে আসতেছে ওইগুলো কাজ করবে। যেমন ধরো আমাদের অ্যামাইলেজ আছে, আমাদের রিডাকটেজ আছে, আমাদের হাইড্রোলেজ আছে, আমাদের ট্রান্সফারেজ আছে, আমাদের ট্রান্সফারেজ আছে। এই এনজাইমগুলো কাজ করবে হচ্ছে গিয়ে নন মাইক্রোসোমাল। এখন দেখো আমরা মাইক্রোসোমাল নন মাইক্রোসোমাল শুধু এটাই মনে রাখবো, মানে আর কি বেসিক এটাই যে আমাদের কোনটা কোথায় হবে। এটা হবে হচ্ছে গিয়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝখানে, এটা হবে হচ্ছে গিয়া সাইটোপ্লাজম, আর হচ্ছে গিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে, তাই না? তো এখন আমার কোনটা কোন জায়গায় কাজ করে কোন ড্রাগটা, তাই না? এখন দেখো আমাদের আসলে নর্মালি P1 খুব কম ড্রাগ আছে যারা শুধুমাত্র P1 থাকে, বাট তাও যদি কিছু জানো যে আমাদের শুধুমাত্র P1 কারা থাকে বা ফেজ 1 কারা থাকে। ফেজ 1 নর্মালি আসলে খুবই কম। একটা হচ্ছে গিয়া ইথানল, তোমরা মনে রাখতে পারো, প্লাস হচ্ছে গিয়ে আমাদের ক্যাফেইন যেটা আছে, ক্যাফেইন আমার শুধুমাত্র P1 পরই ও আমার এক্সক্রিয়েশন হয়ে যায়। P2 কার এক্সক্রিয়েশন হয়? P2 আমাদের বেশিরভাগ ড্রাগ হচ্ছে গিয়া P1 থেকে পরে P2 যায়, ঠিক আছে? বাট শুধুমাত্র P2 যদি আমরা বলি দেখো এটা কিন্তু শুধুমাত্র P2, ঠিক আছে, মানে অনলি P2। এইখানে আমাদের আছে হচ্ছে গিয়া আইসোনাইজেট। আইসোনাইজেট কিসের ওষুধ জানো? এটা হচ্ছে টিউবারকুলোসিসের ওষুধ। দেন আমাদের আছে হচ্ছে গিয়া আমাদের সবচেয়ে পরিচিত প্যারাসিটামল। একটা ব্যাপার আছে, প্যারাসিটামলের কিছুটা অংশ আমার P1 থাকলেও বেশিরভাগ অংশ যেহেতু P2 থাকে আমরা এই জন্য প্যারাসিটামলের নর্মালি P2 কাউন্ট করি, ঠিক আছে? দেন আমাদের আসে হচ্ছে গিয়ে ক্লোরামফেনিকল। এই ক্লোরামফেনিকল নিয়ে একটা প্রশ্ন তোমরা সামনে পাবা, ঠিক আছে? ক্লোরামফেনিকলের জন্য আমাদের গ্রে বেবি সিনড্রোম হয়, সেটাও এই জন্যই হয়, এই ড্রাগ মেটাবলিজমের ভিতরেই আমাদের আছে, আমরা একটু পরেই পড়বো গ্রে বেবি সিনড্রোম, ঠিক আছে? গ্রে বেবি সিনড্রোম। এখন আমাদের আসলে আমরা আসলে তেমন কিছু পড়ি না আসলে, বুঝছো? আমাদের এই যে এনজাইমের যে ব্যাপারটা, এখন আমরা তো ছোটো থেকে পড়ে আসতেছি যে ক্যাটালিস্ট আছে বা এনজাইম ইনহিবিটর আছে, তাই না? যেটা হচ্ছে একটা এনজাইমের কাজ বাড়ায়, একটা হচ্ছে এনজাইমের কাজ কমায়। এখন আমাদের কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলো কী করে? ড্রাগগুলো আমাদের এই এনজাইমের কাজ বাড়ায় অথবা এনজাইমের কাজ আমাদের কমায়। তো যারা আমাদের এনজাইমের কাজটা বাড়ায়, এনজাইম অ্যাক্টিভিটিটা বাড়ায়, তাদের আমরা বলি হচ্ছে গিয়া এনজাইম ইনডিউসার। কী বলি? এনজাইম ইনডিউসার বা এনজাইমের কাজ যে বাড়ায়, রাইট? আর যে কাজটা আমাদের কমায়, এনজাইম অ্যাক্টিভিটিটাকে কমায়, তাদের আমরা বলি হচ্ছে গিয়ে এনজাইম ইনহিবিটর। কী বলি? এনজাইম ইনহিবিটর। এখন ওরা কীভাবে কাজ করে আমরা যদি একটু ফিজিওলজিটা বুঝি। ধরো আমি এনজাইম ইনডিউসারের কথাটা বললাম। এনজাইম ইনডিউসার কী করে? এনজাইম ইনডিউসার প্রথমে আমার বাইন্ড করে হচ্ছে গিয়ে ডিএনএর সাথে। কার সাথে? ডিএনএর সাথে। আমরা আগে বলো যে এনজাইম কোন ধরনের প্রোডাক্ট, এটা কি প্রোটিন, কার্বোহাইড্রেট না লিপিড? তো আমরা মোটামুটি জানি যে এনজাইম হচ্ছে কি, এনজাইম হচ্ছে একটা প্রোটিন, তাই না? তো এখন প্রোটিনটা কই থেকে আসে?
প্রোটিনটা আসে আরএনএ থেকে। তো আমার এই ডিএনএতে এনজাইম ইন্ডিউসারটা বাইন্ড করার পরে অ্যাজ এ সাবস্ট্রেট আমার এই ডিএনএটা কনভার্ট হয়ে যায় হচ্ছে গিয়া এমআরএনএতে, যে প্রসেসটার নাম হচ্ছে গিয়া ট্রান্সক্রিপশন, রাইট? এই এমআরএনএ পরবর্তীতে একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটাই হচ্ছে কি আমাদের এনজাইম। তার মানে কি, এনজাইমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এনজাইমের সংখ্যা বৃদ্ধি পেলে কী হবে? এনজাইমের কাজ বৃদ্ধি পাবে। তো এনজাইমের কাজ বৃদ্ধি পাওয়ার নামই হচ্ছে গিয়া এনজাইম ইন্ডিউসিং, যেটা করে হচ্ছে গিয়া এনজাইম ইন্ডিউসার। আর এটার পুরো অপোজিট রিয়াকশন যদি আমরা বলি, কাউন্টার রিয়াকশন, সেটাই হচ্ছে গিয়ে আমাদের এনজাইম ইনহিবিটর। তাহলে কী হবে? ডিএনএ থেকে এমআরএনএ সিনথেসিস ইনহিবিট হবে। এমআরএনএ যেহেতু সিনথেসিস হচ্ছে না, তার মানে আমার এখানে প্রোটিন বা এনজাইম সিনথেসিস হচ্ছে না। এখন ওরা করেটা কি আসলে? ধরো আমার একটা ড্রাগ আছে, ড্রাগটা আমি দিলাম। ড্রাগটা সবচেয়ে কমন একটা উদাহরণ যদি বলি, ড্রাগটা ধরো আমি ওয়ারফারিন দিলাম। ওয়ারফারিন কী করবে? কোয়াগুলেশন রোধ করবে, রাইট? তো ওয়ারফারিন দিলাম। এখন আমাদের এখানে আসে হচ্ছে গিয়ে সাইটোক্রোম P450, এনজাইমটা আমাদের এখানে আছে। এখন এই এনজাইমটা কী করবে? এনজাইমের সাথে ধরো এখন আমরা কী করলাম, আমরা এখানে ইন্ডিউসারের যে কোনো একটা ড্রাগ আমি দিলাম। আচ্ছা, আমি তো আদৌ তোমার যদি ইন্ডিউসারের ড্রাগগুলোর নাম একটু বলে দিই তাহলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমি কি লিখছিলাম এটা? না, আচ্ছা, আমরা ইন্ডিউসারের সবচেয়ে কমন যে ড্রাগটা সেটা হচ্ছে গিয়ে রিফাম্পিসিন। রিফাম্পিসিন। এছাড়া আমাদের আরেকটা সবচেয়ে কমন আছে, সেটা হচ্ছে গিয়ে ফেনোবারবিটন। এছাড়া আমাদের আছে হচ্ছে গিয়া ফেনিটন, এটাও অনেক কমন। এছাড়া আমাদের অ্যালকোহল আছে, এটা তুমি যদি চাও করতে পারো, না চাইলে দরকার নেই। তো ধরো আমরা এখন ধরো একটা মানুষ যার ওয়ারফারিন লাগতেছে, যার ধর হচ্ছে গিয়া থ্রম্বোসিস হয়েছে, এই টাইপের কোনো একটা রোগ হয়েছে, আমরা তার ওয়ারফারিন দিলাম। এখন এই লোকটা তো হচ্ছে গিয়া থ্রম্বোসিস আছে, তার মানে ওর আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। আমার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আমরা ওয়ারফারিন দিলাম। এখন ধরো লোকটার হঠাৎ করে কী হইলো, হঠাৎ করে যক্ষা হইলো, তো আমরা ওর কী করলাম, আমরা ওর টিউবারকুলোসিস বা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ আমরা দিলাম, যেটা হচ্ছে গিয়ে রিফাম্পিসিন। এই ড্রাগটা তখন কী করবে? এই সাইটোক্রোম P450 কাছে যাবে। সাইটোক্রোম P450 কাছে যাওয়ার পরে ও সেম প্রসেসটা আমাদের করবে। তার মানে আমার কি সাইটোক্রোম P450 অ্যাক্টিভিটিটা কি বাড়বে না? সাইটোক্রোম P450 কী করতো? সাইটোক্রোম P450 এই ওয়ারফারিনের অ্যাক্টিভ ফর্মটাকে ইনঅ্যাক্টিভ ফর্মে কনভার্ট করতো। তার মানে কি ড্রাগটারে মেটাবলিজম করতো। এখন যেহেতু ওর অ্যাক্টিভিটি বাড়ছে, তার মানে কি আমার এই ইনঅ্যাক্টিভেশন তাড়াতাড়ি হবে না। তার মানে আমার কী হবে? আমার অ্যাক্টিভ ড্রাগের সংখ্যাটা আস্তে আস্তে কমবে এবং ইনঅ্যাক্টিভ ড্রাগের সংখ্যাটা বাড়বে। তো অ্যাক্টিভ ড্রাগের সংখ্যা যদি আমার কমে, তাহলে আমাদের কি হবে? অ্যাক্টিভ ড্রাগের সংখ্যা যদি কমে, তার মানে আমার কী হবে? আমার অ্যাকশনটা ডিলে হবে, রাইট? অ্যাকশন যদি ডিল হয়, অ্যাকশন ডিলে হবে কি? অ্যাকশন আমার তাড়াতাড়ি হবে। অ্যাকশন তাড়াতাড়ি হবে, কিন্তু আমার যে হাফ লাইফ বা বায়োঅ্যাভেলেবিলিটি যেটা আছে, এটা কমে যাবে। তার মানে কি একটা ওষুধ যদি তাড়াতাড়ি অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়, তার মানে আগে যদি আমার 10 ডোজ লাগতো, 10 মিলিগ্রাম লাগতো, এখন আমার ওইখানে লাগবে হচ্ছে গিয়ে 100 মিলিগ্রাম, কারণ আমার তো একটা নির্দিষ্ট টাইম লাগবে রোগটা ঠিক করতে, তাই না? এই জন্য আমাদের এনজাইম ইন্ডিউসার সবসময় আসলে ভালো হয় না। ও কী করে? ও হচ্ছে কি আমার অ্যাক্টিভিটি বাড়ায়, আমার একটা অ্যাক্টিভ ড্রাগরে ইনঅ্যাক্টিভ করে ফেলে একদম তাড়াতাড়ি। অ্যাক্টিভ ড্রাগরে ইনঅ্যাক্টিভ করলে কী হয়? আমাদের ডোজ অনেক বেশি লাগে। কী লাগে? ডোজ বেশি লাগে এবং এফিকেসি কমে যায়। কী কমে যায়? এফিকেসি কমে যায়। এফিকেসি মানে কি? একটা ড্রাগ কতটা কাজ করবে, কীভাবে কাজ করবে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে এফিকেসি। তো এফিকেসি কী হয়? এফিকেসিটা আমাদের কমে যায়, অ্যাকশনটাও আমাদের কমে যায়। আর এখন যদি আমরা এনজাইম ইনহিবিটরে আসি, এনজাইম ইনহিবিটরে যদি তোমাদের আমি কিছু উদাহরণ দিই, আমাদের আছে হচ্ছে গিয়া ভ্যালপ্রয়েড অ্যাসিড। হ্যাঁ, আমাদের আছে হচ্ছে গিয়া ভ্যালপ্রয়েড, আর কি ভ্যালপ্রয়েডটা আমরা ভ্যালপ্রয়েড অ্যাসিড আমরা বলতে পারি। দেন আমাদের আছে হচ্ছে অ্যাজোল গ্রুপ, অ্যান্টিমাইক্রোবায়াল, কিটোকোনাজোল। আচ্ছা, দেন আছে হচ্ছে গিয়ে আমাদের আইসোনাইজেট। দেন আমাদের আছে হচ্ছে গিয়ে ক্লোরামফেনিকল।
ফেনিকল। আমরা এখানে এমন একটা ড্রাগ দিলাম, আর সাথে আমরা দিলাম হচ্ছে একটা এনজাইম ইনহিবিটর দিলাম। এখন এনজাইম ইনহিবিটর দিলে ব্যাপারটা কী হবে দেখো, এনজাইম ইনহিবিটর যদি দিই, আমার অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভে যাইতে আমার কি সময় বেশি লাগবে না? আমার কি লাগবে? টাইম বেশি লাগবে। টাইম যদি বেশি লাগে তাহলে কি হয়, আমাদের অ্যাকশন বাড়বে। এখন মনে হতে পারে যে অ্যাকশন বাড়া তো ভালো, কিন্তু আসলে অ্যাকশন বাড়া সবসময় ভালো না। অ্যাকশন বাড়লে আমাদের কি হবে? অ্যাকশন বাড়লে আমাদের টক্সিসিটি বাড়বে, কারণ আমাদের টক্সিসিটি রোধ করার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়া ইনঅ্যাক্টিভ ড্রাগ। বাট আরেকটা ব্যাপার আছে যে আমাদের কী লাগবে, আমাদের ডোজটা কম লাগবে। কারণ কি, ওর অ্যাক্টিভ ড্রাগটা আমাদের শরীরে অনেকক্ষণ ধরে থাকবে, তার মানে আমার কী হবে, আমার হচ্ছে গিয়া ডোজটা কম লাগবে। এখন এই হচ্ছে গিয়ে মোটামুটি বায়ো ট্রান্সফরমেশনের যে ব্যাপার স্যাপার যেগুলো আছে এগুলা। তো এখন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের বায়ো ট্রান্সফরমেশনে কাজ করে। ফ্যাক্টরের মধ্যে আসলে খুব বেশি ফ্যাক্টর নাই, মেইন ফ্যাক্টর হচ্ছে গিয়ে এইজ। তো এইজে হয় কি, আমরা এখানে হচ্ছে গিয়ে ক্লোরামফেনিকলের কথা বলছিলাম, আসলে ওটা ফ্যাক্টরের মধ্যে আসবে। তো এই যে হয় কি ব্যাপারটা, যে এইজ যদি খুব কম হয় বা তোর খুব বেশি হয়, তখন খুব কম হলে হয় কি, আমাদের গ্লুকোরোনিডেশন যে প্রসেসটা, এই প্রসেসটা অ্যাবসেন্ট থাকে। তো অ্যাবসেন্ট থাকার ফলে হয় কি, আমার এই মেটাবলিজমটা কম হয়। তো আমাদের এই জন্য বাচ্চাদের ডোজ অনেক কম লাগে ওষুধের। আর এল্ডার মানুষের হয় কি, ওদের লিভার অথবা আমার যে কিডনি আছে, এটার ফাংশনটা কমতে থাকে আস্তে আস্তে, রাইট? তো এটার ফাংশনটা কমতে থাকলে হয় কি, সেম অ্যাজ আমাদের বায়ো ট্রান্সফরমেশনটা এফেক্টেড হয়। তো এই জন্য আমার যে বায়ো ট্রান্সফরমেশন যে মেইন ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে কি এইজ আমার খুব কমও হইতে পারবে না, অথবা আমার খুব বেশি হইতে পারবে না। এইজ যদি একদম মডারেট লেভেল হয়, তখন আমার বায়ো ট্রান্সফরমেশনটা সর্বোচ্চ লেভেলে থাকবে। ওকে, তো এই হচ্ছে কি মোটামুটি আজকের বায়ো ট্রান্সফরমেশন টপিক। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আই হোপ আমি বুঝিয়ে দিতে পারবো তোমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম।